আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তোমাদের যে এতদিন ক্লাস শুরু হয়েছে সে কবে, কিন্তু আমার ক্লাস পাওয়াই যাচ্ছিল না। অবশেষে অনেকদিন পরে ক্লাস নাকি? জি ম্যাম। তোমাদের চেহারাই ভুলে গেছিলাম। পরে তোমাদের এই মেসেঞ্জারে ফেসবুকে ঢুকে ঢুকে আমি চিনতে পারছি তোমরা কারা। আচ্ছা যাক, এখন সবাই তাহলে আসো ভালো। একটু আগে মনে একটা ক্লাস ছিল তাই না? জি মিস। জি ম্যাম, আফরোজা মিসের ক্লাস ছিল। এটা একটা সমস্যা, যেদিন দুইটা ক্লাস থাকে দেখা যায় যে তোমরাও একটা ইয়ের মধ্যে থাকো, ঘোরাঘুরির মধ্যে থাকো, আর ক্লাসে জয়েন করতেও প্রবলেম হয়, আবার দেখা যায় যে ক্লাসে কনসেন্ট্রেশন দিতেও একটা প্রবলেম আসবে। কিছু করার নাই, আসলে টাইম মিলাতে পারতেছিল না দেখি একই দিনে দুইটা ক্লাস দিতে হয়েছে। আর আমাদের তো ওই যে ফোর্থ ইয়ারে ক্লাসের সংখ্যা অনেক বেশি, তো ক্লাসের সংখ্যা বলতে মানে পেপারের সংখ্যা বেশি, যার কারণে ওই তোমাদের একদিনে দুটা করে ক্লাস পড়েছে, মানে 2 দিন। তো যাই, এখন কিছু তো করার নাই, আসলে এভাবেই ক্লাস করতে হবে। তাও আগে যেমন তোমরা দিনে 4টা 5টা ক্লাস করতে, এখন তো 1টা 2টা হতেই পারে নাকি? তো এখন যেটা হচ্ছে যে আমাদের এই কোর্স তো মোটামুটি তোমরা যে ক্লাসগুলো করেছো এতদিনে মোটামুটি বুঝে গেছো যে আমাদের কোর্সগুলো কি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। ম্যাম। যদি হ্যাঁ, কথা যদি না শুনো, কেউ একজন শুধু কমেন্ট করলেই হবে যে ম্যাডাম কথা বোঝা যাচ্ছে না। আজকে ওয়েদার অনেক খারাপ, নেট একটু ডিস্টার্ব করতে পারে। হ্যাঁ, তো এখন যেহেতু আছে প্রথম ক্লাস আমার। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা নিজে একটু বলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করতেছো তারা সালাম দেওয়ার দরকার নাই, আমি কথা বলি তোমরা শুনো, ঠিক আছে? তো এখন জি মিস। আজকে তো প্রথম ক্লাস আমার সাথে তোমাদের ফোর্থ ইয়ারে। তো ফোর্থ ইয়ার কিন্তু ওই যে মাত্র শুরু হইলো, যেহেতু ন্যাশনাল সিটির আন্ডারে ক্লাস তোমরা মাত্র শুরু হলো, 1 মাসও হয় নাই এখনো। তো এখন এই পরিস্থিতি কতদিন চলবে বা ক্লাস এভাবেই চলবে কিনা সেটাও কিন্তু আমরা আসলে জানি না। ক্লাস যদি এভাবেও চলে, এভাবেই কিন্তু সিলেবাস আমরা শেষ করার চেষ্টা করব। আর তোমরাও চেষ্টা করবে আমাদের সাথে তাল মিলিয়ে সিলেবাস গুলো কমপ্লিট করার। কারণ হচ্ছে যে মানে এখন যেভাবে ক্লাস চলতেছে হয়তো এভাবেই ক্লাস শেষ করে আমাদের পরীক্ষায় বসতে হতে পারে। আরেকটা শুরু হলো। আমি কিন্তু কথা বলতেছি, যারা দয়া করে যারা ঢুকতেছো পরে তারা নিজেদেরকে মিউট করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন করার সুযোগ দিব তোমাদেরকে। হ্যাঁ, আমি কিছু কথা বলি। আচ্ছা, তো এখন এই ফোর্থ ইয়ারে যে কোর্সগুলো অলরেডি তোমরা জেনে গেছো যে কি কি কোর্স আমাদের করতে হবে। টোটাল কিন্তু আমাদের 9টা পেপার মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফোর্থ ইয়ার হচ্ছে মেজর সাবজেক্ট নিয়ে আমরা বেসিক্যালি কিন্তু আমাদের কোর্স কমপ্লিট করতে হবে। এতদিন কিন্তু আমরা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত আমরা কিন্তু আমাদের মেজর কোর্সের পাশাপাশি অনেক এডিশনাল কোর্সও কিন্তু পড়েছি, যেমন যে ফিনান্স ছিল, অ্যাকাউন্টিং ছিল, ইকোনমিক্স ছিল। তো এই ফোর্থ ইয়ারে কিন্তু আর এখন আর সেটা নাই। ফোর্থ ইয়ারে ম্যাক্সিমাম কোর্সই কিন্তু আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা যে মার্কেটিং এ আমরা কমপ্লিট করবো সেই মার্কেটিং এর কোর্স গুলোকে নিয়ে কিন্তু আমাদের এই মেইন কোর্সটা, এই মেইন ইয়ারটা চলবে এখন ফোর্থ ইয়ার। আর এই ফোর্থ ইয়ারে যেহেতু আমাদের ভাইবার একটা ব্যাপার আছে, এটা আমি তোমাদেরকে থার্ড ইয়ারে একবার বলেছিলাম যে ভাইভাতে একটা 100 মার্কের ভাইভা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই নাম্বারটা খুব ভ্যারি করে রেজাল্টের ক্ষেত্রে। তো সেই জন্য এই ফোর্থ ইয়ারে যে কোর্সগুলো আমরা করব, চেষ্টা করতে হবে কিন্তু আমাদের এই বেসিক যে মূল কোর্সগুলো সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। কারণ ভাইভাতে যে প্রশ্নগুলো হবে তোমার এই মেজর কোর্সগুলো নিয়ে কিন্তু হবে। এতদিন যা পড়েছেন থার্ড ইয়ার পর্যন্ত সেগুলো থেকে এখন যেগুলো পড়ছো বর্তমানে ফোর্থ ইয়ারে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোর্স, এবং এটাই দিয়েই তোমাকে প্রমাণ করতে হবে তুমি মার্কেটিং এ অনার্স কমপ্লিট করতে পেরেছো। তো সেই কারণে চেষ্টা করতে হবে খুব ভালো মতো এই কোর্সগুলো আয়ত্তে নেওয়ার। যারা এই যে ক্লাস কলেজ যেতে পারতেছেন না, ক্লাস করতে কষ্ট হচ্ছে বুঝতেছেন, তাদেরকে মনে রাখতে হবে যে এভাবেই হয়তো সামনে আগাতে হবে, কিছু করার নাই। আমরাও তোমাদেরকে অনেক মিস করি যে ক্লাসগুলো যদি আমরা সামনাসামনি নিতে পারতাম
এইভাবে না নিই, তাহলে মনে আরো বেশি ভালো লাগতো, বা ক্লাস করতে যেমন ভালো লাগতো আমাদের নিতেও ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু সময় খারাপ যাচ্ছে, আমাদেরকে এভাবেই নিতে হবে। তো তোমরা কষ্ট হলেও চেষ্টা করতে হবে এর মধ্যে থেকে ক্লাসগুলো করার। হ্যাঁ, এখন ক্লাসগুলো যেহেতু বুঝতে হয়তো সমস্যা লাগতে পারে, যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস নিই এবং ডিটেলস অনেক কিছু আলোচনা করতে পারি না, তো সেই কারণে তোমরা হয়তো প্রবলেম ফেস করতে পারো। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হলো যে ক্লাস শেষ হওয়ার পরে আমরা যে তোমাদেরকে স্লাইডগুলো শেয়ার করলাম সেগুলো তোমরা নিজেদের বইয়ের সাথে আগে মিলাবে, যে এগুলা মিলতেছে কিনা। মেলানোর পরে নিজেরা একটু স্টাডি করবা। যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে যেটা করতে হবে যে সেটা আমাদেরকে মেসেঞ্জারে জানাতে পারো যে ম্যাডাম এই পড়াটা কতদিন বুঝতে পারিনি, আবার বুঝাই দেন। এইভাবে করে আসলে বেসিক্যালি তোমাদেরকে মানে পড়াগুলো নিতে হবে। তো এখন যে কনজিউমার বিহেভিয়ার আমি কোর্সটা নিব, কনজিউমার বিহেভিয়ার কিন্তু বেসিক্যালি আমাদের চারটা মানে মূল সাবজেক্ট যেটা বলা যায় সেটার মধ্যে একটা, অর্থাৎ মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, হ্যাঁ, এরপর ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলো কিন্তু আমাদের মূল পেপার। তো এগুলোর মধ্যে কনজিউমার বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স। আর এই কোর্সটার যে সিলেবাসটা আছে, সিলেবাসটা আমি দেই নাই এখনো গ্রুপে। কেন দেই নাই, কিসের জন্য? কারণ তোমরা যে বইগুলো ফলো করবা সেই বইগুলোতে সিলেবাস খুব সুন্দরভাবে দেয়া আছে। তো আমার কাছে মনে হচ্ছে তোমরা আগে বইটা কিনে ফেলো। বই কিনে ফেললে সিলেবাসটা মানে নিজেরাই পেয়ে যাবা, তখন নিজেরাই বুঝবা কিভাবে পড়তে হবে। তো বইয়ের কথা যদি একটু বলি, আমাদের ন্যাশনাল সিটিতে কিন্তু কোন রাইটারের বই কিনবো? আমি বলতেছি, আমি শেষ করি। আমি জানি আমি আপনাদের মনে অনেক প্রশ্ন, সেই সব প্রশ্ন নিয়ে কিন্তু আমি বসছি। আমি চেষ্টা করছি একটা একটা করে বলার, তোমরা খেয়াল করে শোনো। এই বই কিন্তু ন্যাশনাল সিটি যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে ইংরেজি বই। হ্যাঁ, তো ইংরেজি বই তো আসলে যারা ইংলিশে অ্যান্সার করবে তাদের জন্য। আর যারা ইংলিশে অ্যান্সার করতে চাচ্ছেন না, বাংলায় পড়বেন, তাদেরকে বলে রাখি বাংলা পড়ার জন্য গত কয়েক বছর, মানে এই 4 বছরের অনার্স যতদিন চালু ছিল, এই 4 বছর অনার্স চালুর সময় এই গত কয়েক বছর কোনো বই ছিল না বাংলা বই। গত 2 বছর আগে একটা বাংলা বই এসেছে মিলেনিয়াম পাবলিকেশনের, যেটাতে কোনো সিলেবাস কভার করতো না। তো আমরা সাধারণত ইংরেজি বই দেখে দেখি বই তোমাদেরকে পড়া, মানে এর আগের বছরের ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়েছি। আর এখন এই গত কয়েক মাস আগে এই আমাদের মাসুদুজ্জামান স্যার, যার বই তোমরা এর আগেও পড়েছো, কনজিউমার বিহেভিয়ার, উনি আবার নতুন করে বই আনলেন। আগে মার্কেটে যে বইগুলো আছে, বললাম যেটা মিলেনিয়াম পাবলিকেশনের একটা বই আছে, সিলেবাসে কিচ্ছু কভার করবে না। সেই বইটা যদি কেউ কিনেন তাহলে সেটা ভুল হবে, এটা খুব একটা কাজে দিবে না। বাট মাসুদুজ্জামান স্যারের যে বইটা আছে সেটা হয়তো লেখাগুলো তোমাদের মনে হতে পারে যে বুঝতে পারছি না, কিন্তু বইয়ের সিলেবাস পুরো কভার করবে, মানে 100% সিলেবাস কভার করবে হচ্ছে গিয়ে এই মাসুদ স্যারের বইটা। তো সেই জন্য তোমরা মাসুদ স্যারের বইটা যদি কিনতে পারো সবচেয়ে বেস্ট হবে, যারা বাংলায় অ্যান্সার করতে চান। আর আমরা যখন ক্লাস নিব, ক্লাসে পড়া যদি বুঝতে পারো তাহলে মাসুদ স্যারের বইটা খুব কাজ করবে। তো সেই জন্য বলছি তোমরা, সিফাত রাইমা প্লিজ মিউট হও। আমি কিন্তু বারবার বলছি ক্লাসে যখন আমি ক্লাস শুরু করে দিব, প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজেদেরকে মিউট করে রাখবেন। ক্লাসে শেষে আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, কারণ অনেক, যেহেতু ক্লাসের টাইম কম, আমাদের কিন্তু সময় অল্প, এবং যার কারণে আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। তো আমি টাইম দিব, তার আগে আমি একটু ওভারঅল কথা বলে নিই, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। সিলেবাস শুরু করার আগে আমি একটু ওভারঅল কথাগুলো বলে রাখি। আমাদের মার্কেটিং এই কনজিউমার বিহেভিয়ার কোর্সের আপাতত বাংলা বই একটাই আছে। আর যারা ইংরেজি বই পড়তে চান তাদেরকে বলে রাখি, ইংরেজি বইয়ের আমাদের কিন্তু একটা বই কাজ করবে, যেটা ন্যাশনাল সিটি আমাদেরকে রিকমেন্ড করে নাই, কিন্তু ইংরেজি বই একটা বই আছে যেটা খুব সহজভাবে লেখা, সেটা হচ্ছে আশরাফ স্যারের বই। আর যারা বাংলায় অ্যান্সার করবেন তারা অবশ্যই মাসুদ স্যারের বইটাই কিনতে হবে, কারণ ওটাই তোমাদেরকে হেল্প করবে। তো এখন ওখানে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের টোটাল চ্যাপ্টার আছে 9টা। 9টা চ্যাপ্টারের মধ্যে 9টা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট, এবং চ্যাপ্টারগুলো বেশ বড় বড়। হ্যাঁ, সেই জন্য হয়তো একটা ক্লাসে হয়তো একটা শেষ হবে না, আমরা চ্যাপ্টার হয়তো 2টা করে ক্লাস ভাগাভাগি করতে হবে। তো এখন আজকে প্রথম চ্যাপ্টার শুরু করার কথা, কনজিউমার বিহেভিয়ার। তো কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টার শুরু করার আগে একটা কথা বলে রাখি, 4th ইয়ারের কতদিন ক্লাস হবে আমরা তো কেউ জানি না। আর তোমরা কবে যে অনার্স কমপ্লিট করতে পারবা সেটাও তোমরাও জানো না, কারণ যারা গত বছর পরীক্ষা দিয়েছে ওদেরও কিন্তু পরীক্ষা শেষ হয়নি, অর্ধেক দিয়ে কিন্তু ওরা স্টপ হয়ে গেছে, এখনো 5টা পেপার পরীক্ষা বাকি আছে। তো তোমরা চেষ্টা করো নিজেদেরকে অন্য কোনো কাজে ইনভলভ করতে, অর্থাৎ 4th ইয়ার কমপ্লিট হবে তারপরে চাকরি বাকরি খুঁজবো, চাকরি করবো, এইসব চিন্তা এখন মাথায় না নিয়ে আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে তৈরি করেন,
যে কিভাবে চাকরি ছাড়াও সামনের দিনগুলো আপনারা চালাতে পারবেন, সেভাবে এখন থেকে তৈরি হতে হবে। তাহলে কিন্তু যেটা হবে, তোমার 4th ইয়ার কতদিন লাগে ঠিক নাই, কিন্তু তুমি যদি বসে থাকো তোমার টাইম নষ্ট হবে। তো সেই জন্য তোমরা এখন থেকে নিজেদেরকে তৈরি করো, বিভিন্ন কাজে কাজ শিখো। কাজ শিখো বলতে মানে বাসায় বসেই কিন্তু অনেক কিছু করা যেতে পারে, সেগুলো করতে পারো। তারপরে ইংলিশের ক্ষেত্রে একটু চেষ্টা করো যে কিভাবে প্রোনাউন্সিয়েশন ঠিক করা যায় বা স্পোকেনটা কিভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, এগুলা কিছু কাজ শিখে নিজেদেরকে তৈরি করো। বাসায় বসে না থেকে পড়াশোনার পাশাপাশি এগুলো একটু করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সামনে যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, পাশ করেই আপনারা কিছু করতে পারবেন। তো কনজিউমার বিহেভিয়ার কোর্সের আজকে প্রথম ক্লাসে চ্যাপ্টার 1 শুরু করব। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, সূচনা চ্যাপ্টারের নাম। তো সেই সূচনা চ্যাপ্টারে প্রথমে আমি দেখো কয়েকটা টপিকের নাম লিখে দিয়েছি, মানে এটা হচ্ছে আমাদের সিলেবাস। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমরা এখানে এই পয়েন্ট আকারে লিখে দিয়েছি। এই টপিকগুলো সব বাংলা বইতেও আছে, ইংরেজি বইতেও আছে। বাংলা বইতে যে জিনিসগুলো আছে তার মধ্যে জাস্ট একটু খেয়াল করো, লাস্টে যে টপিকটা দিয়েছি বেসিক কনজিউমার বিহেভিয়ার মডেল, এই কোশ্চেনটা আর হচ্ছে কি তার আগের কোশ্চেন ইউজিং মডেলস ইন কনজিউমার বিহেভিয়ার রিসার্চ, এই দুইটা কোশ্চেন বেশ বড় এবং একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে একটু টাফ। তো তোমরা যদি চাও তাহলে তোমরা চেষ্টা করো এই দুটো টপিক বাদ দিতে পারেন। অর্থাৎ আমাদের যে সিলেবাসে যে টপিকগুলো আছে তার মধ্যে কিছু টপিকের ব্যাপার আছে যেগুলো পরীক্ষায় সবসময় আসে না, আর কিছু আছে রেগুলারই আসবে। যেমন এর আগে প্রথম থেকে যেটা আমরা দিলাম, এই যে কনজিউমার ডিসিশন মেকিং থেকে লাস্টের দুটো আগ পর্যন্ত, হ্যাঁ ম্যাক্সিমাম বছরে দেখা গেছে এগুলো থেকেই প্রশ্ন আসছে। তো মডেল থেকে কেন প্রশ্ন আসে না? কারণ মডেলটার সিলেবাসটা ক্লিয়ারলি ন্যাশনাল ইউনিভার্সিটি দেয় নাই। এক এক বইতে একইভাবে মডেলগুলো আলোচনা করা আছে, আর মডেলগুলো একটু ডিফিকাল্ট। তো যদি আপনারা পরীক্ষা চলেও আসে, আমি সাজেস্ট করবো অ্যান্সার না করার জন্য, কারণ এগুলোর ক্ষেত্রে নাম্বার অনেক ভ্যারি করবে। কারণ এক এক টিচার এক একভাবে অ্যান্সার দেখবে, তখন দেখা যাবে তুমি ভালো লিখলেও নাম্বার কম পেতে পারো। তো সেই কারণে চেষ্টা করতে হবে এই দুইটা লাস্টের দুইটা যে আছে আমি পড়াই দিব, হয়তো বা চেষ্টা করবো শর্টকাট ভাবে পড়াই দেওয়ার জন্য, কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যান্সার না করার। বাট তার আগে যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই ভালো করে পড়বা, কারণ চ্যাপ্টার 1 থেকে ব্রিফ কোশ্চেনে থাকে একটা বা দুইটা কোশ্চেন, আর পার্ট বি তে মানে শর্ট কোশ্চেন থাকবে একটা, আর পার্ট সি থাকবে একটা। প্রতি বছর তাই হয়েছে। অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে মোট 10-এ আর 4 14, আর ওখানে 2 নম্বরে দুইটা কোশ্চেন থাকে, টোটাল হচ্ছে কি 16 মার্কের কোশ্চেন পাওয়া যায়। তার মানে চ্যাপ্টার 1 যারা পড়বেন তারা 16 মার্কের কোশ্চেন কনফার্ম পেয়ে যাবেন। এই গেল আমাদের ওভারঅল চ্যাপ্টার আলোচনা। এখন আসেন আমরা সেকেন্ডে। দেখো আমি 3টা ছবি তোমাদের সামনে দিয়েছি। 3টা ছবিতে উপরে কিন্তু টপিকের নাম কনজিউমার বিহেভিয়ার লেখা, মানে ক্রেতার আচরণ বা ভোক্তার আচরণ। তাহলে এখন দেখো 3টা ছবিতে, প্রথম ছবিতে 2টা মেয়ে দেখো একটা ড্রেস দেখে খুব অবাক হয়ে তাকায় আছে। আবার সেকেন্ড ছবিতে ওই 2টা মেয়ে আবার দেখো 70% সেল দেখেও খুব অবাক হয়ে গেছে। তাহলে এই দুটা ছবি যদি আমরা অ্যানালাইসিস করি, দুটা ছবির মধ্যে বোঝাতে যাচ্ছে যে ভোক্তা যখন শপিং এ যায় বা কোনো কিছু কিনতে যায়, তখন কিন্তু তার আচরণ বিভিন্ন ভাবেই কিন্তু প্রভাবিত হয়। প্রথম ছবিতে ওরা ড্রেসের ডিজাইন দেখে খুব পছন্দ হয়ে গেছে, আর সেকেন্ড ছবিতে দেখাচ্ছে যে ওরা সেল দেখে খুব মানে আগ্রহ প্রকাশ করছে। আর তৃতীয় ছবিটা দেখো, এখানে একটা সুপার শপে দুজন মহিলা কেনাকাটা করতেছে, ওরা পণ্যটাকে দেখতেছে, দেখে দেখে কিনতেছে। তার মানে কিছু কিছু ক্রেতা আছে ওরা পণ্য ক্রয়ের সময় পণ্যটাকে যাচাই বাছাই করে কিনতে পছন্দ করে। তাহলে এখানে 3টা ছবিতে 3 রকমের আচরণ দেখা যাচ্ছে। 3জনই কিন্তু ক্রেতা এবং 3জনই কিন্তু 3 ভাবে আচরণ করতেছে। তাহলে আমাদের ভোক্তা আচরণে আমরা বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে যে ভোক্তা আচরণটা কিভাবে করে, অর্থাৎ আচরণ প্রকাশ করে কি করে। তো আচরণ প্রকাশের যে ধরনগুলো সেটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। আর এবং আচরণগুলো যখন করে তখন কি কি বিষয়ে প্রভাবিত করে বা আচরণগুলো কেন করে, হ্যাঁ, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞাপন দিয়েও কিন্তু আচরণ প্রকাশ পায়। কেন সেটা? কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমার পণ্য কেনার কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু মোবাইলে এমন কোনো হয়তো বা স্যামসাং এমন কোনো অফার দিল যে বিজ্ঞাপন দেখে আমি কিনতে আগ্রহ প্রকাশ করলাম। তাহলে এটাও কিন্তু এক ধরনের আচরণ। তাহলে এই আচরণের ধরনগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো এখন আসেন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। কাকে বলে কনজিউমার বিহেভিয়ার, সেটাই আমরা এখানে সংজ্ঞা আকার দাঁড় করিয়েছি। তার আগে জেনে রাখি কনজিউমার কারা। কনজিউমার হচ্ছে যারা পণ্য ক্রয় করে। আমরা মার্কেটের সংজ্ঞা শিখেছিলাম ফার্স্ট ইয়ারে,
থেকেই শিখছি, এখনো জানি যে মার্কেট হচ্ছে গিয়ে ওই সকল ক্রেতার সমষ্টি যারা বর্তমান এবং সম্ভাব্য পণ্য ক্রয় করে। তাহলে এই যারা ক্রেতা সমষ্টি যেটা বলতেছে তারাই কিন্তু কনজিউমার, অর্থাৎ যারা পণ্য বা সেবা ক্রয় করে ওরাই হচ্ছে গিয়ে কনজিউমার বা ভোক্তা। আর কনজিউমার বিহেভিয়ারটা কি, তার মানে ভোক্তা যদি আমরা জানতে পারি তার মানে বিহেভিয়ারের সংজ্ঞা জানতে হবে। তো বিহেভিয়ার মানে হচ্ছে গিয়ে তোমার আচরণ, আর আচরণ মানে হচ্ছে কোনো কিছুর কোনো উদ্দীপকের বা কোনো তাড়নার দ্বারা সৃষ্ট সাড়া। এটা খুব কঠিন হয়ে গেল, তো যদি সহজ ভাষায় বলতে চাই যে আমি যদি কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে যদি আমি কোনো সাড়া প্রকাশ করি, মানে আমি যদি কোনো আচরণ প্রকাশ করি, সেটাই কিন্তু বিহেভিয়ার। তার মানে কিরকম হতে পারে, এখন আমি মনে করো তোমাদের এই ক্লাস চলাকালীন চলতেছে, হট করে একটা মেয়ে এসে গান গাওয়া শুরু করলো। তাহলে এই যে গান গাওয়া শুরু করলো, এটা ছিল তার উদ্দীপক, মানে এটা হচ্ছে গিয়ে আমার জন্য একটা তাড়না। এখন এটার পরিপ্রেক্ষিতে আমি চিৎকার করলাম, এই কে গান গাচ্ছে, কে গান গাচ্ছে। তাহলে এই যে আমি চিৎকার করলাম, এটা হচ্ছে গিয়ে আমার সাড়া। তার মানে উদ্দীপকের বিপরীতে যে সাড়া, সেটাই হচ্ছে গিয়ে বিহেভিয়ার। তো এখন কনজিউমার বিহেভিয়ার তাহলে কিরকম, কনজিউমার যখন পণ্য ক্রয় করতে যায় তো ক্রয়ের পিছনে কিছু উদ্দীপক কাজ করে। সেটা কিরকম, হয়তো দোকানে গেলাম, দোকানদার আমাকে ইনফ্লুয়েন্স করে ফেললো, তাহলে এটা উদ্দীপক। দোকানদারের ইনফ্লুয়েন্স হয়ে আমি পণ্য কেনার সিদ্ধান্ত নিলাম, এটা হচ্ছে সাড়া। অথবা কি হলো, আমি দোকানে পণ্য কিনতেই গিয়েছি, কিন্তু আমি যেটা কিনতে গেছি সেটা কিনলাম না। কেন, কারণ আমি দেখলাম যে পাশের কাস্টমার অন্য একটা পণ্য পছন্দ করতেছে, ওটা আমার পছন্দ হয়েছে, তাহলে ওটা ছিল উদ্দীপক। আর ওর পছন্দ দেখে আমি কিনলাম, এটা হচ্ছে সাড়া। তাহলে কনজিউমার যখনই কোনো উদ্দীপকের বিপরীতে সাড়া প্রদান করে তাকে বলা হচ্ছে কি বিহেভিয়ার। তাহলে কনজিউমার বিহেভিয়ারের সংজ্ঞায় দেখো আমরা কি লিখছি, কনজিউমার বিহেভিয়ার হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিটি, অর্থাৎ কিছু কার্যক্রম, যে কার্যক্রমগুলো মূলত নির্ভর করে পোটেনশিয়াল এবং অ্যাকচুয়াল, মানে বর্তমান এবং সম্ভাব্য যে বাজার আছে, সেই বাজারে যারা পণ্য ক্রয় করে বা সেবা ক্রয় করে, এবং পণ্য ক্রয়ের যে পরিবেশ, রিটেলদের যে এনভায়রনমেন্ট, এই সব কিছুকে নিয়ে হচ্ছে গিয়ে কনজিউমার বিহেভিয়ার। অর্থাৎ ভোক্তা আচরণ হচ্ছে বাজারে সেই সকল কাজ যেগুলো পণ্য সেবা এবং খুচরা দোকানের পরিবেশ বা ধারণা দ্বারা ব্যক্তি আচরণ প্রকাশ পায়, এটা হচ্ছে কি কনজিউমার বিহেভিয়ার। এখন এই কনজিউমার বিহেভিয়ার কাকে বলে শেষ, এখন আসলে সেকেন্ড প্রশ্ন, কনজিউমার ডিসিশন মেকিং। কনজিউমার কিভাবে সিদ্ধান্ত নেয়, তো কনজিউমার সিদ্ধান্ত নেয় কিন্তু অনেকগুলো স্টেপ পার করার পরে। তো আমরা সেই স্টেপগুলো এখানে দেখো ছবি আকারে দিয়েছি, যে 6টা পয়েন্টস আছে আর উপরে 2টা পয়েন্ট দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে যখন প্রশ্নটা তুমি অ্যান্সার করবা, প্রথমে এই প্রথম 6টা পয়েন্টস আগে আলোচনা করতে হবে, দেন উপরে 2টা পয়েন্টস আলোচনা করতে হবে। তাহলে 6টা পয়েন্ট কেন আগে আলোচনা করব, কারণ এই 6টা পয়েন্ট হচ্ছে কিভাবে ক্রেতা সিদ্ধান্ত নেয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে। আর উপরে যে দুটো আমি লিখে দিয়েছি সেই দুটা হচ্ছে কি যখন সিদ্ধান্ত নেয় তখন দেখা যায় উপরে এই 2টা পয়েন্টস আমাদেরকে প্রভাবিত করে। অর্থাৎ আমি যখন পণ্য ক্রয় করে ফেলবো, চিন্তা করেই ফেলেছি, তারপরেও দেখা যায় যে উপরের ওই 2টা পয়েন্ট আমাকে অনেক সময় চিন্তা থেকে আমাকে সরায় নিয়ে আসে। তো এখন আগে আলোচনা করে তাহলে বুঝতে পারবা যে কনজিউমার ডিসিশন মেকিং অর্থাৎ ক্রেতার বা ভোক্তার সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া প্রথমে শুরু হয় প্রবলেম রিকগনিশন দিয়ে। তো আমরা বেসিক্যালি মানুষরা প্রতিদিনই কোনো না কোনো অভাব দ্বারা তাড়িত হই। অভাব বলতে আমাদের প্রতিনিয়তই মনে হয় আমার এটা লাগবে। যেমন এখন এই যে কথা বলতেছি, কথা বলার মধ্যে মনে হচ্ছে যে একটু পানি খেতে পারতাম যদি, তাহলে এটা একটা অভাব। অথবা মনে করো আমি বসে আছি বা হয়তো বা আমার বাসায় কোনো গেস্ট ঢুকলো, ঢোকার পরে আমার গেস্টের পোশাক দেখে আমার মনে হলো যদি আমাকে জামা যদি আমার থাকতো, তাহলে এই যে বিষয়গুলো মানে আমরা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো অভাব দ্বারা তাড়িত হচ্ছে। সেই অভাবগুলোই যে অভাবগুলো সেটাই কিন্তু প্রবলেম। মানে আমি যে ফিল করতেছি আমার নাই, অন্যের আছে, এটাই হচ্ছে গিয়ে প্রবলেম। অথবা আমার ক্ষুধা লেগেছে, আমার খেতে হবে, তাহলে খেতে হবে, এটা আমার প্রবলেম। তাহলে সে প্রথমে সিদ্ধান্ত গ্রহণের আগে দেখা যায় কনজিউমাররা আগে প্রবলেমটাকে রিকগনাইজ করে। যেটা দেখা একটা বাল্বের ছবি দিয়েছে, অর্থাৎ ক্রেতার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমার এটা নাই, আমার লাগবে। তাহলে সে প্রবলেম যখন সে খুঁজে বের করে, দেন তার পরের কাজ হচ্ছে সে ইনফরমেশন সার্চ করে। অর্থাৎ আমার ক্ষুধা লেগেছে, এখন আমি কি করলাম, আমি হয়তো মোবাইলে সার্চ করে দেখলাম যে ফুড পান্ডা দিয়ে কোথা থেকে খাবারটা আনা যায়, বা আমার ক্ষুধা লেগেছে আমি বার্গার খেতে চাচ্ছি, তাহলে বার্গার আমার আশেপাশে কোথায় পাওয়া যাবে, তাহলে আমি ইনফরমেশন সার্চ করবো কিভাবে, আমি ওই আমার হাতে মোবাইল দিয়ে আমি কোনো একটা ওয়েবসাইটে চলে গেলাম, গিয়ে আমি ইনফরমেশন সার্চ করতেছি যে কোন দোকান থেকে খাবারটা আনতে পারি। এরপরে গিয়ে দেখা যায় যখন ইনফরমেশন পেয়ে যায় যে হ্যাঁ ফুড পান্ডা দিয়ে খাবার আনা যাবে,
3টা দোকান পাওয়া গেছে, 3টা দোকানেই ভালো সার্ভ করবে, দামও রিজনেবল আছে, তখন আমরা এভালুয়েট করি। তৃতীয় কাজ কিভাবে, যে 3টা দোকান থেকে কোন দোকানের খাবার মান ভালো বুঝবো কিভাবে? আমরা কি করি, তখন রিভিউতে চলে যাই। ওখানে রিভিউ সিস্টেম থাকে, যে রিভিউতে দেখা যায় যে কারা কারা রিভিউ কেমন দিচ্ছে, বেশি ভালো না বেশি খারাপ। তো ওই রিভিউ দিয়ে কিন্তু আমরা এভালুয়েট করি যেটা আমরা পছন্দ করলাম। তো তখন দেখা যায় 3টার মধ্যে আমরা একটা পেয়ে যাই, যে না একটাতে রিভিউ বেশি ভালো আছে, তাহলে এখান থেকে আনবো। তাহলে এভালুয়েশন গেল, অল্টারনেটিভ করলাম, দেন হচ্ছে কি পারচেজ সিদ্ধান্ত নিলাম, মানে আমরা এবার ক্রয় সিদ্ধান্ত নিলাম যে না ঠিক, তাহলে এখান থেকে আমি আমার বার্গারটাতে কিনে আনবো। আনার পরে যখন কিনে আনলাম, আনার পর যখন খেলাম, খাওয়ার পরে দেখা যায় আমি পজিটিভ হই, মানে খেয়ে যদি আমার খুব ভালো লাগে যে এত কম দামে কিনলাম কিন্তু অনেক মজা, তাহলে দেখা যাবে যে আমি পরবর্তীতে আবার ওই একই জায়গা থেকে কিন্তু আমি আবার কোনোটা কিনবো। আর যদি দেখা যায় যে না কেনার পরে মনে হয়েছে দাম কম এবং খেতেও খুবই পচা, তাহলে আমি কিন্তু সেকেন্ড টাইম ওখান থেকে কিনতে যাব না। তাহলে ওটা হচ্ছে কি পোস্ট পারচেজ এভালুয়েশন, অর্থাৎ পণ্য ক্রয়ের পরবর্তী এভালুয়েশন। আমি যখন পণ্য ক্রয় করা শেষ হয়ে গেল, তখন আমি ব্যবহার করে আমি কি স্যাটিসফাই নাকি ডিস্যাটিসফাই, এই কয়েকটা স্টেপের মাধ্যমে একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। তো এখন এই উপরে যে দুটা পয়েন্ট আমরা লিখছি, তো দুটা পয়েন্টস এর মধ্যে দেখো এখানে দেওয়া আছে যে আমি যেটা বললাম যে দুটা পয়েন্টস কি, সেটা হচ্ছে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি পণ্য কিনবো, কিনেও ফেললাম, তারপরেও দেখা যায় যে কখনো কখনো এই উপরে দুটা পয়েন্টস আমাদেরকে প্রভাবিত করে। কিভাবে সেটা দেখো, নাম্বার 1 অ্যাটিটিউড টু আদার্স, মানে অন্যের মনোভাব। তো আমি যখন এই যে পারচেজ ডিসিশনে গেলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে এই ফুড পান্ডা দিয়ে ওই দোকান থেকে আমি আমার বার্গারটা কিনবো, তখন দেখা যায় কি আমরা অনেক কাস্টমার বলি কি একটা কাজ করি, আমার ওই বান্ধবীকে একটা ফোন দিই, দেখি তো ও কখনো এখান থেকে কিনে খাইছে কিনা। তো দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে আমরা ফোন দিয়ে জানলাম, যখন জিজ্ঞাসা করলাম যে তুমি খাইছো, তখন ও তো বললো যে আল্লাহ এখান থেকে একদম খাইস না, খুব পচা খেতে। তাহলে কি হলো, তার অ্যাটিটিউডটা নেগেটিভ হলো, আমি কিন্তু ওখানেই স্টপ হয়ে গেলাম, আমি আর সিদ্ধান্ত গ্রহণে গেলাম না, না তাহলে পণ্য এখান থেকে কিনবো না। অথবা উল্টাটাও হতে পারে যে আমি বান্ধবীকে ফোন দিলাম, দিয়ে বললো আল্লাহ তুই এখান থেকে আনছিস, তাহলে আমি বাসায় আসছি তোর সাথে একসাথে বসে খাবো, আমি আমার জন্য আরেকটা অর্ডার কর, এত মজা, এটা তো মিস করা যাবে না। তাহলে অ্যাটিটিউডটা তাহলে পজিটিভ হলো। তাহলে অন্যান্য ব্যক্তিদের মনোভাব দিয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণে কাস্টমাররা অনেক বেশি প্রভাবিত হই, এটাই প্রথম পয়েন্টসে বলেছে। আর দ্বিতীয় পয়েন্টসে বলছে আনএক্সপেক্টেড সিচুয়েশনাল ফ্যাক্টরস, এমন কিছু ফ্যাক্টরস আছে যেটা আমরা চিন্তাই করি না কিন্তু হয়ে গেছে। সেটা কিরকম হতে পারে, যে এখন যখন বান্ধবীর কাছ থেকে জানলাম যে পণ্য খুবই মজা, বার্গারটা টেস্টি, সেও একটা খাবে, তার জন্য একটা অর্ডার করতে হবে, এমন সময় বাসায় হয়তো বা আম্মু জানতে পারলো তুমি বার্গার অর্ডার করতেছো, দিল এক চিল্লানি, খবরদার কোনো খাওয়া বাইরে থেকে কিনে খাওয়া যাবে না। তাহলে ওটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড, মানে আমি চিন্তাই করি নাই, আম্মুর কারণে আমার কেনাটাই ক্যান্সেল হয়ে গেল। আবার যদি এরকমও হতে পারে যে আম্মু বলছে ও ঠিক আছে তুমি খেতে যাচ্ছ, ভালো বলতেছে, দাম টাম কম, ঠিক আছে আপনার থেকে একটা আনাও, তাহলে এনে দেখো কেমন, এটাও হতে পারে। আর আনএক্সপেক্টেড যদি বলছে, মানে এটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা আশা করি না কিন্তু হয়ে যায়, তো ওগুলোর কারণে দেখা যায় যে আমাদের এই পণ্য ক্রয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে বাধা আসে, এটাকে বলা হচ্ছে কি অপ্রত্যাশিত কিছু সিচুয়েশন। তো এই হলো গিয়ে কনজিউমার ডিসিশন মেকিং এর প্রসেস। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই, ক্যারেক্টারিস্টিক্স অফ কনজিউমার বিহেভিয়ার, অর্থাৎ আমাদের কনজিউমার যারা আছে তারা যখন ভোক্তা যখন আচরণ করে, সেই ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। মানে আমরা কিভাবে বুঝবো যে কনজিউমার বিহেভিয়ার করছে, অর্থাৎ কনজিউমার বিহেভ করছে, এটা বোঝার কিছু পয়েন্টস আমরা এখানে দাঁড় করাইছি। নাম্বার 1 হচ্ছে মোটিভেশনাল বিহেভিয়ার, প্রেরণাগত আচরণ, যেটা একটু আগে বললাম যে আমরা ক্রেতারা কিন্তু ম্যাক্সিমাম সময় অভাব দ্বারা তাড়িত হই, এবং সেই অভাবটা যখন আমরা পূরণ করার চেষ্টা করি, সেটাই কিন্তু আমাদের জন্য প্রেরণা। তার মানে আমি বার্গার খাবার অভাব ফিল করতেছি, যখনই আমি সার্চ করলাম বার্গারের কিছু ছবি আসলো যেটা এত বেশি অ্যাট্রাকটিভ, আমার দেখে আর তস হয়েছে না, তাহলে ওটা হচ্ছে গিয়ে প্রেরণা। অথবা এটাও হতে পারে যে বার্গারটা এত অ্যাট্রাকটিভ কিন্তু প্রাইসটা এত কম, আমার এটা খাওয়াই লাগবে। তাহলে এই যে বিষয়গুলোকে বলতেছে মোটিভেশনাল বিহেভিয়ার, অর্থাৎ ব্যক্তি কনজিউমাররা ম্যাক্সিমাম সময় যখন আচরণ করে পণ্য ক্রয়ের ক্ষেত্রে, ওরা প্রেরণা দ্বারা বেশি প্রভাবিত হয়। দোকানে পণ্য কিনতে গেলাম, দোকানদার আমাকে এমন ভাবে পণ্য কেনার জন্য ইনফ্লুয়েন্স করলো যেন মনে হলো যে এটা আমার নিতেই হবে, তাহলে ওটাও কিন্তু মোটিভেশনাল বিহেভিয়ার। দেন আমরা আসি সেকেন্ড পয়েন্টসে, লার্ন বিহেভিয়ার, শিক্ষালব্ধ আচরণ, অর্থাৎ কনজিউমাররা ম্যাক্সিমাম সময় যেটা শিখে আসে সেটাই কিন্তু আচরণ করে। সেটা কিরকম হতে পারে, যেমন কিছু কিছু ফ্যামিলিতে আছে যে বাইরের খাবার কেনাটাকে একেবারেই পছন্দ করে না,
এবং দেখা যায় সেই ফ্যামিলি বা তোমরা যারা অনেকে আছো, তোমাদের ফ্যামিলি অনেকে থাকতে পারে যে বাইরের খাবার কেনাটা, ঘরেই রান্না বান্না করে খেতে হবে, এটা একটা মেন্টালি থাকে। তো দেখা যায় তারা সারা জীবন ঘরেই তৈরি খাবারই খেতে চায়, বাইরের খাবারটা খাই না। আবার কোনো কোনো ফ্যামিলিতে আছে উল্টা, মানে বাইরে থেকে প্রচুর খাবার কিনে কিনে খাওয়ার অভ্যাস, মানে কিনে কিনে ট্রাই করে যে কোন কোন দোকানের খাবার কেমন মজা। তো একটা অ্যাড আছে অনেক পুরাতন, আমি জানি না আপনারা কখনো দেখেছেন কিনা, এটা ওই যে মডেল সুইটি করেছিল। সেখানে দেখা গেছে কি যে ও একটা ডিটারজেন্ট ইউজ করে, সেখানে সে বলতেছে ডিটারজেন্টটাতে আপনি কেন ডিটারজেন্ট ইউজ করেন, কারণ সে একটা মডেল, তার বিয়া নিচ্ছে, কি জানি বলে এটাকে, তার সাক্ষাৎকার নিচ্ছে। তো তখন সে বলতেছে যে হ্যাঁ আমি ডিটারজেন্ট ইউজ করি কারণ আমার মাও ব্যবহার করতো। লার্ন মানে সে শিখে আসা বিহেভিয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা পরিবার থেকে যা শিখে আসতেছি বা যেটা আমাদের কিনতে হবে আমরা জানি, ওটাই দেখা যায় যে আমরা ভবিষ্যতে তাই করি। তার মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজিউমাররা লার্ন বিহেভিয়ারটাকে বেশি ফলো করে। দেন আসেন কম্বিনেশন অফ ভেরিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ কিছু কার্যক্রমের সমষ্টি, মানে ক্রেতার আচরণটা বেসিক্যালি অনেকগুলো কার্যক্রমের সমষ্টি। তো সেটা কিরকম, কি কি কার্যক্রম, যেমন তারা আগে পণ্যের প্রয়োজনটাকে আগে বের করে, তারপরে তার তথ্য তাকে সে মানে ইনফরমেশন থেকে সার্চ করে যে আসলে আমি কোন পণ্য কিনবো, তারপরে গিয়ে সেই ইনফরমেশনগুলোকে অন্যের সাথে তুলনা করে যে অন্যরা কেউ ব্যবহার করছে কিনা, দেখি কি বলে, ওরা ভালো বলছে কিনা বা খারাপ বলছে কিনা। এরপরে গিয়ে তারা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেয়। তার মানে হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টি হচ্ছে গিয়ে ক্রেতার আচরণ, যেটা আমরা একটু আগের প্রশ্নে পড়লাম যে কনজিউমার বিহেভিয়ার প্রসেস, অর্থাৎ অনেকগুলো কাজের মাধ্যমে একজন ক্রেতার বিহেভিয়ারটা বের হয়ে আসে। দেন আসো ডিসিশন প্রসেস, সিদ্ধান্ত। অবশ্যই সিদ্ধান্ত প্রক্রিয়া, কারণ হচ্ছে একটু আগে বললাম যে আমরা যে কোনো পণ্য কিনতে গেলেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েই পণ্য ক্রয় করতে যাই। সেটা কিভাবে, সেটা যদি একটা গাড়িও হয় বা যদি একটা লবণও হয় 1 কেজি, তাও কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মানে আমরা কিনবো কি কিনবো না। আমরা কিন্তু আগে এমন না যে হুট করে কিনে ফেললাম। আজকে তো আমরা যেই মনে করো আমরা 5 টাকা দামে যে কলম কিনি, বল পেন কিনি, সেটাও কিন্তু আমরা চিন্তা করতে হয় না, দোকানে গেলাম নিয়ে আসলাম, কিন্তু একটা সময় কিন্তু এটা কেনার সময় চিন্তা করেছিলাম। তার মানে প্রত্যেকটা পণ্য কেনার আগে কাস্টমার আগে সিদ্ধান্ত নেয় যে সে কিনবে কিনা। তাহলে এটাকে বলা হচ্ছে কি ডিসিশন প্রসেস। এরপর আসো মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া। অবশ্যই মানসিক, বিহেভিয়ার মানে মানসিক। ক্রেতার আচরণ কিন্তু, এত যে দুনিয়াতে এত মানুষ আছে, সব মানুষের আচরণ কিন্তু সেম না। একই পণ্য তুমি কিনতে যাও, তোমার মধ্যে তোমার ফ্রেন্ডের মধ্যে অনেক ডিফারেন্স আসবে, অথচ তোমরা কিন্তু একই বয়সের। তারপরে কেন এই চেঞ্জটা, কারণ হচ্ছে মানসিকতার কারণেই কিন্তু মানুষের মধ্যে মানসিক চেঞ্জটা আসে। এটাকে বলতেছে বিহেভিয়ার মানে হচ্ছে মানসিক প্রক্রিয়া, এই জন্য বলছে এটাকে বলতেছে কনজিউমার বিহেভিয়ার হচ্ছে গিয়ে মানসিক প্রক্রিয়া, এটা তার আরেকটা বৈশিষ্ট্য। এরপর আসো বিহেভিয়ার ডিফারেন্স ইন টাইমিং অ্যান্ড কমপ্লেক্সিটি, মানে মানুষের বিহেভিয়ারটা বেসিক্যালি সময় এবং জটিলতার কারণে কিন্তু পার্থক্য হয়। তো সময় বলতে হচ্ছে যে আমরা এক এক সময় এক এক পণ্য করার প্রতি মানে আকৃষ্ট হয়। যেমন এই যে আমের সিজন গেল, আমরা আম খাওয়ার জন্য উঠে পড়ে লাগলাম সবাই, যারা হয়তো ইনকাম কম সেও চিন্তা করছে না আমাকে আম খাওয়া লাগবে, বছরের একটা মৌসুমে আসে, খেতে হবে। তারপরে টাইমিং এর কারণে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। আবার অনেক সময় কমপ্লেক্সিটি, মানে কমপ্লেক্সিটি বলতে হচ্ছে যে পণ্যটা অনেক জটিল, মানে এটা ব্যবহার, সাপোজ তুমি মোবাইল কিনতে গেছো, মোবাইল কিনতে গিয়ে দেখলা যে তোমার যেটা পছন্দ হয়েছে সেটা পছন্দ হয়, কিন্তু এটা ব্যবহার করাটা অনেক টাফ। তো দেখা যাচ্ছে ওটার কারণে আমার বিহেভিয়ার চেঞ্জ হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে বিহেভিয়ার ডিফার করে এই টাইমিং এবং কমপ্লেক্সিটির উপরে। এরপর আসি প্লেইং ডিফারেন্ট রোলস, অর্থাৎ বিভিন্ন ভূমিকা পালন। অর্থাৎ ভোক্তার আচরণ এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া বলা হচ্ছে যে অনেকগুলো পক্ষ কাজ করে। আমরা যে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্তের পিছনে অনেকগুলো পক্ষ কাজ করে। সেই পক্ষগুলোর মধ্যে যেমন বলা যেতে পারে কেউ আছে ইনফ্লুয়েন্সার, মানে অন্যের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হয়ে ক্রয় করি, তাহলে সে একটা পক্ষ। আবার কেউ আছে যে আমার লাগবে কিন্তু আমার বাবা কিনতে গেছে, তাহলে সে পারচেজার, সেও কিন্তু একটা পক্ষ। আবার হতে পারে যে আমি ব্যবহার করব আমি, তাহলে আমি হলাম গিয়ে এই পণ্য ক্রয়ের পক্ষ। তার মানে পণ্য একটা কিনতে গেলে অনেকগুলো পক্ষ এখানে কাজ করে, সেই পক্ষগুলোকে বলছে ডিফারেন্ট রোলস। এরপর আসি ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট ফ্যাক্টরস, অর্থাৎ কিছু উপাদানের প্রভাব বিস্তার করে, যার আগে একটু আমরা পড়লাম, 2টা প্রভাব পড়েছি। এছাড়াও কিন্তু কিছু সংস্কৃতি আছে বা কিছু সামাজিক প্রথা আছে, যেগুলোর কারণে সামাজিক শ্রেণী আছে, হ্যাঁ, যাদের কারণে দেখা যায় যে আমাদের পণ্য ক্রয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য আসে। তো সেগুলো আসলে এই কোশ্চেন, এইটা সম্পর্কে একটা বড় 10 মার্কের কোশ্চেন নেক্সট চ্যাপ্টারে আছে, যে ফ্যাক্টরস এফেক্টিং কনজিউমার ডিসিশন, অর্থাৎ কি কি ফ্যাক্টরস গুলো এফেক্ট করে একটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার। এরপর আসা হচ্ছে গিয়ে কোনটা পড়লাম, আচ্ছা এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স অফ মার্কেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বাজারজাতকরণ কার্যক্রমের প্রভাব। এটা তো আমরা প্রতিনিয়তই বুঝতে পারতেছি যে আমরা যারা মার্কেটিং এ পড়াশোনা করতেছি, আমাদের মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে
ক্রেতাকে কিভাবে আমরা পণ্য ক্রয় আকৃষ্ট করব। আর তার জন্য কিন্তু আমরা অনেক স্ট্র্যাটেজি ফলো করি, যেগুলোর কারণে ক্রেতা বাধ্য হয়ে আমাদের পণ্য ক্রয় করতে আসে। তার মানে হচ্ছে মার্কেটিং অ্যাক্টিভিটিস কারণেই কিন্তু আমাদের পণ্য ক্রয়ের মধ্যে পার্থক্য আসে। এরপরে আসি আমরা যে পারপাসিভ বিহেভিয়ার। আচ্ছা, আমার হাতে দেখো সময় অনেক কম, 10 মিনিট আছে। আমি আজকে অনেক কিছু নিয়ে আসছিলাম কিন্তু কিছুই মনে পড়াতে পারলাম না। যদিও না পড়াতে পারি কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে শেষ করব। আর যেটা আজকে পড়াচ্ছি সেটার পরে এটুকু থাকবে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে ধরবো। তো আসি লাস্টের পয়েন্ট হচ্ছে পারপাসিভ বিহেভিয়ার, অর্থাৎ উদ্দেশ্য ভিত্তিক। আচ্ছা, প্রত্যেকটা কনজিউমার কিন্তু উদ্দেশ্য ভিত্তিক আচরণ করে, অর্থাৎ সে কি পণ্য কিনবে, কিভাবে কিনবে, কখন কিনবে, একটা লক্ষ্য নিয়ে সে পণ্যটা ক্রয় করতে যায়। তাই এটার জন্য বলা হচ্ছে পারপাসিভ বিহেভিয়ার। এই হচ্ছে গিয়ে ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য স্কোপ অফ কনজিউমার বিহেভিয়ার ফিল্ড, অর্থাৎ ভোক্তার আচরণের ক্ষেত্রের আওতা, মানে ভোক্তার আচরণটা কোন কোন ক্ষেত্রে দেখা যায় এবং তার আওতা কতটুকু, সেটা মানে আচরণের ক্ষেত্রটা কিরকম। তো সেটা নাম্বার 1 বলছে ফিল্ড অফ মাল্টিপল ডিসিপ্লিন, প্রথম পয়েন্টস, যার বাংলা হচ্ছে বহুমুখী। এখানে ডিসিপ্লিন বলতে হচ্ছে যে কিছু ক্ষেত্র আছে মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাবিত হয় বা আচরণের ক্ষেত্রে প্রকাশ পায়, যেমন সমাজ হতে পারে, তারপরে মানুষের পরিবার হতে পারে, হ্যাঁ, মানুষের কালচার হতে পারে। তো এগুলাকে বলা হচ্ছে কি মাল্টিপল ডিসিপ্লিন। তো এই ডিসিপ্লিন গুলো দিয়েই কিন্তু মানুষ কি করে, আচরণ প্রকাশ করে, মানে ভোক্তার আচরণটা প্রকাশিত হয় বেসিক্যালি হচ্ছে এই কতগুলো বিষয়ের উপরে। এরপর আসি আউটকাম অফ মিউচুয়াল রিলেশন, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের ফল। এই যে যেটা একটু আগে বললাম যে আমরা ম্যাক্সিমাম কাস্টমাররাই পণ্য কিনতে গেলে আমরা হয় বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হই, অথবা আমাদের মার্কেটার দ্বারা প্রভাবিত হই, অথবা আমরা যে সেলসম্যান আছে তার দ্বারা প্রভাবিত হই, কখনো কখনো পরিবার দ্বারা প্রভাবিত হই। তার মানে অনেকগুলো রিলেশনের পারস্পরিক সম্পর্কের আউটকামই কিন্তু হচ্ছে আমাদের এই কনজিউমার বিহেভিয়ার। এরপর আসো 3 নাম্বার বলছে সেলফ আইডেন্টিটি, অর্থাৎ নিজস্ব সক্রিয়তা। তো প্রত্যেক ভোক্তার কিন্তু একটা নিজস্ব একটা সক্রিয়তা থাকে, অর্থাৎ আমরা যতই পরিবার দ্বারা বা অন্য দ্বারা ইনফ্লুয়েন্স হই না কেন, তারপর দেখা যায় আমাদের নিজস্ব একটা পছন্দ কিন্তু মনে মনে থাকেই। আমরা এবং সেটাকে কিন্তু আমরা পণ্য ক্রয়ের সময় প্রকাশ করি। দোকানে হয়তো গিয়েছি, যাকে নিয়ে গেছি সে হয়তো একটা পণ্য পছন্দ করতেছে, তুমি বুঝতেছো যে হ্যাঁ ওটা সুন্দর, আর তোমার ভিতরে একটা পছন্দ আগের থেকেই ছিল, তো তুমি চাচ্ছ ওরকম একটা কিছু কিনতে, তখন দেখা যায় যে ওটা বেরিয়ে আসে। তো এটাকে বলা হচ্ছে কি সেলফ আইডেন্টিটি। দেন আসো মার্কেটিং রিসার্চ, বাজারকরণ গবেষণা। তো গবেষণার মাধ্যমেও কিন্তু বেসিক্যালি ভোক্তার ক্রয় আচরণটা অনেক বেশি মানে প্রভাবিত হয়। অর্থাৎ প্রভাবিত বলতে যে যখন আমরা গবেষণা করি, গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ক্রেতা কিভাবে চায়। যেমন এখন একটা মহামারী চলতেছে, এই মহামারীর সময় কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন পণ্য বাজারে আনবে ওরা কিন্তু কাকে গুরুত্ব দিবে, প্রাইসটাকে গুরুত্ব দিবে। কারণ এখন জানে যে মহামারীর টাইমে মানুষের ইনকামের উপর একটা এফেক্ট পড়েছে। এখন যদি আমি বেশি দামে কোনো পণ্য নিয়ে আসি তাহলে কিন্তু আমার পণ্য সেল হবে না। তোমরা যদি এখন ফেসবুক লাইভ গুলোতে দেখো, দেখবা যে যারা লাইভ গুলো করে, যারা বুটিক শপের দোকান যাদের আছে বা যাদের ব্যবসা আছে, ওরা দেখবা যে এখন রিজনেবল প্রাইসে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, কারণ ওরা জানে যে এখন বেশি দামি প্রোডাক্ট গুলো এখন কাস্টমার নিবে না। তাহলে এটাকে বলতেছে যে বাজারকরণ গবেষণার মাধ্যমে বেরিয়ে আসে যে ক্রেতা কিরকম আচরণ করতে পারে। এরপর আসে ডিপেন্ডেন্স অন কনজিউমার ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার অর্থনৈতিক অবস্থা অনেক বেশি প্রভাবিত করে। ক্রেতা যতই পণ্য ক্রয়ের ক্ষেত্রে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হোক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাবে ইকোনমিক একটা ব্যাপার তার মধ্যে এসেই যাবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার ইনকামের উপর বেস করে পণ্য ক্রয় করে। এরপরে আসেন থিওরি। আচ্ছা, থিওরি গুলা সম্পর্কে একটু বলি। থিওরি গুলা অনেকভাবে অনেক বইতে দেওয়া আছে, তো আমরা এই থিওরি রিলেটেড যে কোশ্চেনগুলো আমি এখানে দিয়েছি সেগুলাই পড়তে হবে। তো থিওরির গুলো আমি আবার একটা আলাদা করে তোমাদেরকে আজকে হয়তো থিওরি গুলো পড়াবো না, জাস্ট থিওরিতে একটা ছোট কোশ্চেন আছে যেটা 4 মার্কের দেখো দিয়েছি, দ্য রোল অফ থিওরি ইন কনজিউমার বিহেভিয়ার, মানে থিওরি গুলা কিভাবে কনজিউমার বিহেভিয়ারের ক্ষেত্রে ভূমিকা রাখে। তো থিওরি মানে কি? থিওরির বাংলা হচ্ছে গিয়ে তত্ত্ব। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে কোনো ঘটনাকে অনুসন্ধান করা বা কিছু করা, অর্থাৎ আমরা অনুসন্ধান করি তত্ত্ব, মানে আমরা হচ্ছে যে আমরা কনজিউমার যে বিহেভিয়ার করতেছে, যে ক্রেতা যে আচরণ প্রকাশ করতেছে, তো অনেক ব্যক্তিরা গবেষণা করে বের করছে যে আচরণটা আসলে বেসিক্যালি কিভাবে আসে, কিভাবে তারা আচরণটাকে প্রকাশ করে। তো সেই আচরণ প্রকাশগুলোকে ওরা থিওরি আকারে বের করছে, যে এক একজন মনীষী বা এক একজন যারা বিজ্ঞানী আছে ওরা বলতেছে থিওরিটা ওরা বের করেছে ওদের মতো করে, যে মানুষ এইভাবেই তাদের আচরণ প্রকাশ করে, অথবা অনেকে বলতেছে না এভাবে না, এইভাবে আচরণ প্রকাশ করে। তো সেই থিওরিটার ভূমিকাগুলো কি কি? নাম্বার 1 অ্যানালাইটিক্যাল, অর্থাৎ বিশ্লেষণমূলক।
মানে মানুষ যখন আচরণ প্রকাশ করে তখন দেখা যায় সে অন্যের সাথে আচরণগুলোকে বিশ্লেষণ করে যে আমার আমার যারা পণ্যটা আমি যেটা কিনতেছি এরকম পণ্য অন্যরা কিভাবে কিনতেছে বা অন্যরা কতটুকু পরিমাণে কিনতেছে তার উপর বিশ্লেষণ করেই কিন্তু ওরা আচরণ প্রকাশ করে। দেন আছে কনসিস্টেন্ট বা সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আচরণের সাথে মানুষের যে নিজস্ব স্বকীয়তা সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আমি যেরকম ব্যক্তি, আমার ভিতরে যেরকম পণ্য কেনার টেন্ডেন্সি, আমি কিন্তু ট্রাই করবো আমি সেরকম পণ্যই কিনতে। এমন কিন্তু না যে আমার মান্থলি ইনকাম 50,000 টাকা কিন্তু আমি মাসের প্রথমে একটা ড্রেস কিনে ফেললাম 30,000 টাকা দিয়ে, তাহলে মানে হচ্ছে আমার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। বেসিক্যালি ব্যক্তি কিন্তু তাদের সামঞ্জস্যতাকে বজায় রেখে কিন্তু আচরণটা প্রকাশ করে। এরপর আসো রিসার্চ বেস, মানে গবেষণামুখী, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার গবেষণা মানে নিজেদের আচরণটা প্রকাশ করার সময় দেখা যায় যে নিজেরা আগে রিসার্চ করে যে কোনোটা যদি আমি কিনতে চাই তাহলে আমাকে কি কি আমার কি লাভ হবে বা আমার বেনিফিটটা কি, দেন আমরা কিন্তু পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিই। তো এই হলো গিয়ে আজকে থাকুক, আজকে আর পড়াতে আমি যাব না, যেগুলো বাকি আছে এগুলো আগামী ক্লাসে পড়াবো। হ্যাঁ, এখান থেকে মার্কেটিং অ্যাপ্লিকেশন থেকে আমরা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? তো আজকে 4 মিনিট সময় আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ম্যাম, আমাদের বাংলা বইয়ের রাইটারটা কি খন্দকার মাসুদুজ্জামান স্যারের? হ্যাঁ হ্যাঁ, খন্দকার মাসুদুজ্জামান স্যারের। ওকে মিস। আর কারো কোনো প্রশ্ন? আজকে পড়া এটার নাম কি? বলো, শুনতে পাচ্ছি না, আবার বলেন, যে প্রশ্ন করেছেন আবার বলেন। পাবলিকেশনটার নাম কি? পাবলিকেশনের নাম হচ্ছে গিয়ে যমুনা পাবলিশার্স। যমুনা পাবলিশার, তোমরা যে খালিকুজ্জামানের বই পড়তে যে ম্যানেজমেন্টে, ওই সেই যমুনা পাবলিশার্স এর বই। আর কোনো প্রশ্ন? মিস আমরা প্রত্যেকটা 9টা সাবজেক্টই তো বাংলা পরীক্ষা দিতে পারবো চাইলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে তোমরা চাইলে বাংলা অথবা ইংলিশ মিক্সিং করেও দিতে পারো, মানে হয়তো 9টা পেপারের মধ্যে আমি 3টা বাকিগুলো বাংলায় দিলাম, তাও করতে পারো, চাইলে সবগুলো কোনো সমস্যা নেই। জি মিস, থ্যাংক ইউ মিস। আর কোনো প্রশ্ন আছে? আমাদের কি মানে এমন কোনো কম্পালসরি সাবজেক্ট আছে যেটা ইংলিশে দিতে হবে? না, এরকম কোনো কিছু নাই। যেটা আমাদের সেকেন্ড ইয়ারে ছিল যে বিজনেস কমিউনিকেশন, এরকম কোনো কম্পালসরি সাবজেক্ট এখন এই সময় আর নাই, ফোর্থ ইয়ারে নাই। তুমি চাইলে আচ্ছা, থ্যাঙ্কস ম্যাম। আচ্ছা আচ্ছা মিস আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস আমি 1 বছর গ্যাপ দিয়ে রিএডমিশন নিয়েছিলাম এবার 4th ইয়ারে, তো এটা কি আমার সার্টিফিকেটে লেখা থাকবে যে আমি রিএডমিশন নিয়েছি? রিঅ্যাডমিশন লেখা থাকবে না, কিন্তু ইরেগুলার থাকবে, রেগুলার না। মিস এটাতে কি জবের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলাবে? প্রভাব ইরেগুলার লেখা থাকবে? চাকরির ক্ষেত্রে প্রভাব যেটা পড়ে যে রেগুলার থাকলে যেটা হয় যে তোমার সেশন যেটা থাকে 4 বছর সেশনটা তুমি গ্যাপ হয়ে গেছে, তখন প্রশ্ন করতে পারে তোমার ইন্টারভিউ বোর্ডে যে কেন আপনি গ্যাপ দিছিলেন। হ্যাঁ, তখন একটা নেগেটিভ হালকা পাতলা তো পড়েই। তবে রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো তখন। তবে বাবা আমি একটু বলে রাখি, আমাদের যে চাকরি চিন্তা ভাবনা করতেছো এটা কিন্তু ভুলে যাও, চাকরি কিন্তু এই দেশে আর হবে না। হ্যাঁ, চাকরির বাজার নাই, বাংলাদেশে চাকরি বন্ধ হয়ে গেছে। এখন তোমাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে, নিজেদেরকে এন্টারপ্রেনার হতে হবে। হ্যাঁ, নিজেরা কি করতে পারো সে চিন্তা করতে, নিজেরা একটা কোম্পানি খুলে ফেলতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ঠিক আছে, এখন ভালো পড়াশোনা করে যেটা হবে যে নিজের মধ্যে একটা জ্ঞান আসবে যে আমি ভালো কিছু শিখলাম, এখন ওটা কাজে লাগাতে হবে। সেটা জব সেক্টরে না লাগিয়ে নিজের থেকে নিজেকেই উদ্যোগী হতে হবে, এটা মাথায় রাখবে। জি মিস। যদি তোমরা মেয়ে, তোমরা হয়তো ভাবছো আমাদের এত চাকরি বাকরি কি দরকার, আমরা তো একটা ভালো বিহারি করে আমাদের, কিন্তু এখন কিন্তু তোমরা আগেও বলছি ক্লাসে, আমি এখনো বলি ভালো বিহারি করতে গেলেও কিন্তু একটা ভালো কোয়ালিফাইড মেয়ে লাগে, এখন সেটা কিন্তু ছেলেরা খুঁজে। তো সেই জন্য আপনাদেরকে এখন থেকে রেডি হতে হবে। হ্যাঁ, এই জন্য ক্লাস রেগুলার করে পড়াশোনাকে কিন্তু আগাইতে হবে, প্লাস নতুন কিছু শিখতে পারবা এমন কিছু করতে হবে, সেটা বাসায় বসেই এখন করতে হবে। হ্যাঁ, আর অবশ্যই আমি একটু ক্লাসের কথা বলি, মেয়েরা অনেকে কিন্তু ক্লাসে দেখো জয়েন করে না বা করে আবার স্কিপ করে চলে যাচ্ছে, তারা কিন্তু বলে রাখে আমাদের কিন্তু এই ক্লাসগুলো মনিটর হচ্ছে, যে আপনারা কারা কারা জয়েন করতেছেন এবং কতটুকু স্টুডেন্ট আমাদের আছে, এগুলো কিন্তু পরে কাউন্ট হবে আমাদের ফর্ম ফিল আপের সময়, কিন্তু এগুলো আপনাদের উপর কিন্তু প্রভাব ফেলবে। তো সেই কারণে আপনারা যারা ক্লাস রেগুলার করেন না, চেষ্টা করতে হবে ক্লাস রেগুলার করতে, আর করতে না পারলে সেটা কারণ অবশ্যই তোমাদের ক্লাসে জানাতে হবে, কারণ আমাদের কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে এবং ক্লাসে কারা কারা জয়েন করেছে এটার কিন্তু একটা রিপোর্ট কিন্তু আমাদের কলেজ অথরিটির কাছে আছে। কথা বুঝতে পেরেছেন? থার্ড ইয়ারের রেজাল্টটা কবে দিবে? থার্ড রেজাল্ট কবে দেবো এটা তো ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে পারবে, এখন তো আসলে এগুলা বলা মুশকিল। তবে আমরা অলরেডি
খাতা টাতা দেখে পাঠিয়ে দিয়েছি, এখন ওরা কি করছে এটা ওরা ভালো বলতে পারবে। ঠিক আছে, তো আর কিছু বলার